রাসেল ভাইপার হচ্ছে একদম নিরীহ এবং সবচেয়ে আমাদের সাপগুলোর মধ্যে লেজি একটা সাপ বলা যায় আর কি। সে যে জায়গাটার মধ্যে থাকে ওই জায়গাতেই চুপচাপ থাকে। এখন মানুষের সাথে যেটা তার কনফ্লিক্টটা হচ্ছে, সে যে জায়গায় থাকতেছে ওই জায়গায় হয়তো ভুলক্রমে মানুষের পাড়া পড়ে যাচ্ছে বা মানুষ কোনো কারণে ওইদিকে গিয়েছে, যার কারণে মানুষের কামড়টা সাপের কামড়টা খাচ্ছে। কিন্তু এই কামড়টা যে সাপ তেরে নিজে এসে কামড় দিচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। এটা অবশ্যই একটা গুজব যেটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। মানুষ যেটা একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা আমি বলবো আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের দায়িত্বহীনতার পরিচয়। কারণ দেখা যাচ্ছে একই ছবি মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই অঞ্চলটিতে আসলে রাসেলস ভাইপারের উপস্থিতি নেই, তখন মানুষ আশেপাশে যে নির্বিষ সাপগুলো আছে যে কোনো সাপকেই মনে করছে যে রাসেলস ভাইপার। কারণ মানুষ তো অত একটা সাপ চিনে না, নির্বিচারে সব সাপ মেরে ফেলছে। তো দেখা যাচ্ছে যে নির্বিচারে সব মারার ফলে যেটা হচ্ছে আমরা ইতিমধ্যে অনুভব করছি যে রাসেলস ভাইপারের সংখ্যাটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আসলে যেটা হচ্ছে আমরা যদি খুব সহজেই একটা চিন্তা করি যে রাসেলস ভাইপার যেই অঞ্চলগুলোতে বাচ্চা দিয়ে থাকে ওই অঞ্চলে ইন্ডিকেটর হিসেবে যেই অ্যানিমেলগুলো আছে যারা রাসেলস ভাইপারের পপুলেশনটা কন্ট্রোল করে, যেমন যারা হচ্ছে যে রাসেলস ভাইপারের সংখ্যা নিয়ন্ত্রণ করে, ধরেন এই শেয়াল, তারপর হচ্ছে বনবিড়াল, তারপর হচ্ছে যে গুই সাপ, মানে যেই প্রাণীগুলো এই বার্ডস অফ প্রে শিকারী পাখি যেগুলো আছে এই অ্যানিমেলগুলো মূলত খাদ্য শৃঙ্খলে রাসেলস ভাইপারের সংখ্যা নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। তো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি এই প্রাণীগুলোকে নির্বিচারে হত্যা করে সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে আসলে রাসেলস ভাইপারের সংখ্যা নিয়ন্ত্রণকারী যেই অ্যানিমেল যারা ভূমিকা রাখে সেই প্রাণীগুলো আসলে অনেকটা বিলুপ্তির পথে। এই জন্য রাসেলস ভাইপারের সংখ্যাটাও বাড়ার একটা এটা আমাদের জন্য আসলে হুমকি স্বরূপ। তো দেখা যাচ্ছে যে কোনো প্রাণীরই অতিরিক্ত বৃদ্ধি আসলে ভালো নয়। কারণ হচ্ছে যে রাসেলস ভাইপার সহ যদি আমরা যদি অন্যান্য সাপগুলো মেরে ফেলি, সাপ প্রাণীটাই যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সাপ যেই প্রাণীর সংখ্যাটা নিয়ন্ত্রণ করে প্রকৃতিতে, ধরেন ইঁদুর, ব্যাঙ, অন্যান্য, তাহলে এই সংখ্যাগুলো যদি প্রকৃতিতে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে বিভিন্ন মহামারী রোগ এগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো যেটা হচ্ছে যে এটা মানুষের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যে আমরা সাপ নিয়ে যে গুজবের আতঙ্কটা ছড়িয়েছে এটার কারণে যদি এদিকে একটা নেগেটিভ যদি একটা মানুষের মধ্যে একটা জিনিস সৃষ্টি হয়, তাহলে এখানে আসলে একটা মানুষের জন্য আসলেই হুমকি স্বরূপ একটা জিনিস চলে আসবে মানুষের। আমরা একটু মোটা ধরনের সাপ দেখলেই আমরা হয়তো অজগর সাপ মনে করে থাকি। তো আসলে রাসেলস ভাইপারের মধ্যেও কিছু সাপ আছে যেগুলো একটু মোটা ধরনের, ওইগুলো আসলে মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে যে এটা হয়তো অজগর সাপ, কিন্তু আদৌ এটা রাসেলস ভাইপার। তো সেই ক্ষেত্রে আসলে এই রাসেলস ভাইপার আর অন্যান্য অজগর সাপের মধ্যে দেখা যায় যে রাসেলস ভাইপারের আঁশটা অনেকটা এই খসখসে এবং অজগর সাপ অন্যান্য সাপ যেগুলো আছে সেগুলোর আঁশটা দেখা যায় যে মসৃণ এবং গায়ে যে নকশা প্যাটার্নটা থাকে সেটা এবড়ো থেবড়ো থাকে, অনেকটা এই ছাপ আকারে এই এদিক সেদিক করে থাকে। কিন্তু রাসেলস ভাইপারটা ঠিক চন্দ্র আকারে, যে চন্দ্রবোরা এই চন্দ্র আকারে বৃত্তাকার করে চেইন আকারে তিনটা রো আকারে থাকে। অজগর সাপও একটু মোটা ধরনের অন্যান্য। তারপর হচ্ছে যে রাসেলস ভাইপারও কিছু সাপ আছে যে মোটা, যেগুলো প্রাপ্তবয়স্ক হয়, সেটাও অনেকটা মোটা ধরনের। তো এই ক্ষেত্রে মানুষ আসলে গুলিয়ে ফেলে। এবং আরেকটা আপনি চিন্তা করে দেখবেন যে রাসেলস ভাইপার একটু শান্ত প্রকৃতির হয়ে থাকে বিদায়ী কিন্তু মানুষ অজগর সাপ মনে করে থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা চলে আসে যে এই সাপটা তো খুব শান্ত, এটা এখন অ্যাগ্রেসিভ না, এটা হয়তো অজগর সাপই। কিন্তু রাসেলস ভাইপার যখন বিরক্ত হয়ে ওঠে তখন ওই অজগর সাপ মনে করা সাপটাই, রাসেলস ভাইপার সাপটাই মানুষকে দংশন করে থাকে। আতঙ্কটা তৈরি হওয়ার ব্যাপারটা ভিন্ন। আতঙ্কটা তৈরি হয় মানুষের মনের ভয় থেকে। অন্ধকার ঘরে সাপ মানে সব জায়গায় সাপ। বাংলাদেশে এখন সাপ মানেই রাসেলস ভাইপার। কিন্তু ব্যাপারটা এরকম নাই এন্টিভেনমের ক্ষেত্রে বা ইন্ডিয়ান এন্টিভেনম, বাংলাদেশের এন্টিভেনম ব্যাপারটা। ইন্ডিয়ান এন্টিভেনমে আমাদের এখান থেকে 2000 কিলোমিটার দূরে এন্টিভেনমগুলো তৈরি হচ্ছে। যতই আমরা ভৌগোলিকভাবে যত দূরে যাচ্ছি তখন এই এন্টিভেনমের এফিকেসি আমাদের এখানের পেশেন্টের উপরে এটা কম হচ্ছে। যখন আমরা বাংলাদেশের সাপের উপরে, বাংলাদেশের সাপের কামড়ে বাংলাদেশের সাপ থেকে বাংলাদেশের সাপের বিষ থেকে উৎপন্ন এন্টিভেনম দিয়ে এদের ট্রিটমেন্ট করতে পারবো, তখন এর এফিকেসি লেভেলটা অনেক বেশি হবে। তখন দেখা যাচ্ছে এখন এক ভায়াল আমি এক ডোজ ট্রিটমেন্টে আমার সম্পূর্ণ ওই পেশেন্ট এফেক্টিভলি ট্রিটমেন্ট কিউর হচ্ছে না, তাকে আমাকে একাধিক ডোজ দেওয়া লাগতেছে। সেক্ষেত্রে আমি যখন বাংলাদেশের সাপের বিষের এগেনস্টে তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করব, সেক্ষেত্রে আমার দেখা যাবে যে ওইখানে আমার অর্ধেক ডোজে কাজটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার এটার আমদানি যে খরচটা আছে, সরকার এখানে একটা বড় ধরনের
টাকার সেভ হবে এবং আমাদের এখানে উৎপাদন খরচ নিঃসন্দেহে তার থেকে অনেক কম থাকবে, যেটা আমাদের এখানে অনেক ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট হবে, যেটা অনেক কম খরচে করা সম্ভব হবে। আমরা একটা সরকারি অনুদানে একটা প্রজেক্ট করছি, একটা গবেষণা যেটা ছিল আমাদের, এই গবেষণাটা ছিল যে রাসেলস ভাইপারের যে ভেনম আছে সেই ভেনমের এগেনস্টে আমরা একটা অ্যান্টিবডি তৈরি করতে চাচ্ছি। সেই অ্যান্টিবডিটা আমরা মুরগির শরীরে একটা নির্দিষ্ট মাপের ভেনম দিয়ে তার শরীরে একটা অ্যান্টিবডি প্রোডাকশন হবে। সেই অ্যান্টিবডিটা মুরগির ডিমে ইয়ক থেকে আমরা অ্যান্টিবডিটা আলাদা করব। সিমিলারলি গোটের শরীরেও আমরা এই ভেনম দিব, ভেনম দিয়ে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা আমরা সংগ্রহ করব। এবং আমাদের উদ্দেশ্যটা ছিল যে এই অ্যান্টিবডিটা আমাদের নিজস্ব যে সাপ, সেই সাপের এগেনস্টে এই অ্যান্টিবডি কতটুকু কার্যকর, এই অ্যান্টিবডি আমাদের এই ভেনমটাকে কতটুকু নিউট্রালাইজ করতেছে, এই যে কাজগুলো, এটা ছিল আমাদের গবেষণার উদ্দেশ্য। আমরা এখন মুরগির অ্যান্টিবডি সংগ্রহ করে সেটা পিউরিফিকেশনের কাজ করছি এবং গোটের থেকে অ্যান্টিবডি সংগ্রহের কাজ করছি। এ পর্যায়ে আছে, আমরা আশা করছি এ বছরের শেষ নাগাদ আমরা আমাদের গবেষণাটা শেষ করতে পারবো এবং তার ফলাফল আপনাদেরকে আমরা বলতে পারবো। গবেষণা সফল হলে আমরা তখন দেখাতে সক্ষম হব যে আমাদের দেশের নিজস্ব সাপের এগেনস্টে যে তৈরি অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডির কার্যকারিতাটা যদি 100% কার্যকর হয়, তখন বোঝা যাবে যে আমাদের দেশের যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। এবং অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়াটা তো আসলে একটা ফার্মাসিউটিক্যালস প্রসিডিউর। আমরা আমাদের এই গবেষণার ফলে হয়তো ভবিষ্যতে এটা ফার্মাসিউটিক্যালস প্রোডাকশনে যাওয়ার জন্য এটি একটি পথ নির্দেশক হিসাবে কাজ করবে।